তো ফার্স্ট অফ অল একদম সেশনের মাঝখান থেকে শুরু করছি। তো আমি পুরো পেপারটাই একদম প্রথম থেকে পড়ানোর চেষ্টা করব। এবার যদি তোরা বলে দিস আমাকে যে কোনো কারণে দাদা তুমি এই চ্যাপ্টার বা পরের চ্যাপ্টার থেকে শুরু করো, তাহলে সেরকম শুরু করব। বাট তোরা কি চাইছিস, তোরা মেইনলি আমাকে বল। এখানে যে কজন জয়েন আছিস সেই রেসপেক্টে আমাকে বল যে তোদের এক্সপেকটেশনটা কি। একদম ফার্স্ট থেকে শুরু করা, মানে টোটাল 5টা চ্যাপ্টার আছে বাবা এআই এর। সিলেবাস খুব ছোট, খুব লজিক্যাল। থিওরি অবশ্যই আছে, বাট সেই থিওরিটা প্রচন্ড পরিমাণ লজিক্যাল। এক্সপ্লেন করছি, তোরা কি চাইছিস বল। ফার্স্ট থেকে শুরু করবো তো? ওকে ফাইন, ঠিক আছে। একটু ইন্টারাক্ট করিস, হ্যাঁ, যখন আমি বলবো একটু কাইন্ডলি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিস। তো পুরো তোদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অ্যাওয়ারনেস টু দ্য সোসাইটি, মানে পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ছোট পার্ট, বাট তার মধ্যে কিন্তু অনেক কিছু ঢুকিয়েছে। মানে আমি ব্যাপারটা বলি, এআই তো পুরোপুরি কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট, কিন্তু ম্যাথে যারা যারা আছিস, মানে ম্যাথ অনার্সে তো অ্যাজ এ পেপার পড়ানো হচ্ছে, এসিসি পেপার। তো বুঝতেই পারছিস এসিসি পেপারগুলো হচ্ছে সেমি ইম্পর্টেন্ট সাবজেক্ট, মানে কোর ম্যাথকে সাপোর্ট করবে এরকম একটা সাবজেক্ট হচ্ছে এসিসি পেপার। তো আমার কথা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এআই হচ্ছে একটা চ্যাপ্টারের নাম, আর পুরো সাবজেক্টটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে যে যে সিলেবাস দিয়েছে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। বাট আজকে যে স্পেসিফিক টপিকে ডিসকাস হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এআই, আর এই 3টে টপিকে দেখ 5খানা চ্যাপ্টার আছে টোটাল। কেমন? এই 5খানা চ্যাপ্টার আমার 5 দিনও লাগতে পারে শেষ করতে, আবার 20 দিনও লাগতে পারে শেষ করতে। এটা সম্পূর্ণ নির্ভর করছে তোদের বোঝার ওপরে। আর একটা আমি মিথ ক্লিয়ার করে দিই, মিথ বলবো না, লজিক্যালি কথা এটা। এআই অনেক সময় আমরা এটা ভাবি যে এআই হার্ডকোর থিওরির সাবজেক্ট। আবার থিওরি তো সবই বুঝলাম, হিস্ট্রিও তো থিওরির সাবজেক্ট, কিন্তু কেন হিস্ট্রিকে অনেকে ভালো স্কোর করে অনেকে করে না? থিওরিটিক্যালি মুখস্থ করেও অনেকে হিস্ট্রি একদম স্কোর করতে পারে না। আবার অনেকে লজিক্যালি হিস্ট্রি পড়ে, ছক করে কোন ডেটে কি হচ্ছে সে হিস্ট্রি খুব সুন্দর পড়তে পারে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার সায়েন্সের এমন একটা পেপার, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, সাপোজ আমি ধর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি, এমসিএ করেছি, আমার ব্যাকগ্রাউন্ডও কিন্তু কম্পিউটার সায়েন্সে হওয়া সত্ত্বেও এআই পড়তে গিয়ে আমি একটু আটকাই। কেন? তার কারণ হচ্ছে এআই ওপর থেকে দেখে মনে হবে থিওরি, বাট ব্যাপারটা হচ্ছে শুধু থিওরি না, এআই হচ্ছে লজিক্যাল থিওরি। আমি এখানে কোনোভাবে আকবর কবে কি করেছিল সেটা বলবো না, মেশিন কি করে কাজ করে সেই ডিসকাশনটাই হচ্ছে এআই এর থিওরি। এবার মেশিন কি করে কাজ করে যখন এই কথাগুলো বলবো, আমি 2-3টে টার্ম ইউজ করব: লজিক, রিজনিং, পারসেপশন, তোর এজেন্ট। যে এই 4-5টা টার্ম ব্যবহার করব, তুই কি করবি, গিয়ে থিওরির পেপার হিসেবে এজেন্ট মুখস্থ করতে চলে যাবি, ওখানেই সুন্দরভাবে তুই একদম বিপদ ঘটিয়ে দিলি। কারণ তুই যদি কোনোভাবে এজেন্ট কাকে বলে মুখস্থ করিস, তুই সারা জীবনে কোনোদিনও এআই শিখতেই পারবি না। আজ না, এমসিএ করলেও শিখতে পারবি না। তো লজিকটা কি বা প্যাটার্নটা কি হবে আমার এআই শেখার? বেস্ট প্যাটার্ন হচ্ছে আমি থিওরি পড়বো, আমি থিওরি পড়বো, অবশ্যই আমি থিওরি পড়বো, কিন্তু সেটা হবে লজিক্যাল থিওরি। মানে আমি এই থিওরিটাকে জানার জন্য যে লজিকটা দরকার সেটা পড়বো। তো আজকের ইউনিট নিয়ে আমি একটা কথা বলি। বিষয়টা হচ্ছে আজকের যে চ্যাপ্টারটা আছে এটা চ্যাপ্টার 1। কেমন? আশা করি তোদের কাছে সিলেবাস আছে, না থাকলেও আমি নয় রি আপলোড করে দেবো দাদার সাথে কথা বলে। তো সিলেবাসটা দেখবি, খুব সুন্দর সিলেবাস, বিশ্বাস কর। কম্পিউটার সায়েন্সে এত সুন্দর সিলেবাস পেলে না আমরা প্রচুর নাম্বার তুলতাম। এআই তে আমরা নাম্বার তুলতে পারি না একটাই কারণে, এআই টিপিক্যাল থিওরি ভেবে ভুল করি। যে যে এআই কে মনে করে পরীক্ষার আগের দিন থিওরি পড়ে যাবে, তুই আজকে আমার কথা আজকের ডেট দিয়ে 18 তারিখ দিয়ে মিলিয়ে নে, যদি তুই শুধু থিওরি পড়ে এআই পাস করে যাস, পরের সেমিস্টারে তোর সাথে আমার আবার দেখা হবে, দেখে নিস। কোনোভাবে এটা অপারেটিং সিস্টেমও না, এটা হিস্ট্রিও না, এটা হচ্ছে কি করে মেশিনকে বোঝাতে হয়, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স কি করে ডেভেলপ করতে হয় মেশিনের মধ্যে, সেটার থিওরি। তার পেছনে ভর্তি ভর্তি লজিক আছে। ফলে আমাকে বেশি বকতে হবে এটা বোঝানোর জন্য। থিওরি হলে নোট দেখি পড়ি বেরিয়ে যেতাম। হ্যাঁ, নোট অবশ্যই পাবি। আমি আজকে যেটা পড়াবো ইমিডিয়েটলি, তো আজকে স্টার্ট হচ্ছে ক্লাস, উইদিন আজ বা কালকের মধ্যে থিওরি যেটুকু অংশ দরকার, নোট, এমসিকিউ সব পেয়ে যাবি, দাদা আপলোড করে দেবে সবকিছু, সেই টেনশন করিস না। আর আরেকটা কথা বলি বাবা, সিলেবাস তোরা আশা করি এইপিপি পড়ে এসেছিস ক্লাস 12-এ, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। সেখানে একটা টার্ম ছিল, খুব সুন্দর টার্ম, আমার খুব পছন্দের টার্ম,
আমি কম্পিউটার পড়ানোর সময় খুব ইউজ করি, সেটা হচ্ছে কনস্ট্রেন্ট। লজিক্যালি কনস্ট্রেন্ট মানে আমরা খুব বাজেভাবে মনে করি যে বাধা। না বাবা, বাধা না। বাধা সেটাই যেটাকে আমি পেরোতে পারবো না, কিন্তু কনস্ট্রেন্ট আমাকে দিয়ে দেয় আমার নিজের লেভেলকে আপ করার জন্য। ফলে সিলেবাস দিয়েছে তোমাকে আপডেট করানোর জন্য, তোমাকে এটাকে ভয় পাওয়ার জন্য না। তুমি যদি এই কনস্ট্রেন্টটাকে বাধা হিসেবে দেখো তাহলে কোনোদিনও সাবজেক্ট শিখতে পারবে না। তো তোমার যদি মাথায় এটা থাকে যে সিলেবাসের গাইডলাইন অনুযায়ী আমি এইটাকে অ্যাজ এ কনস্ট্রেন্ট, এলপিপিতে পড়েছিলে না সেই ফিজেবল রিজিয়ন মার্ক করতে হতো, কন্ডিশন অ্যাকচুয়ালি তাই। এই কন্ডিশন ব্যাপারটা হচ্ছে সিলেবাস। ফলে তুই যতক্ষণ পর্যন্ত, দেখ এটা শেষ করানোর দায়িত্ব আমার আর দাদার, তোকে এত ভাবতে হবে না সিলেবাসে কি আছে। তুই শুধু আমার আর দাদার ক্লাস মন দিয়ে করবি, তোর এমনি এমনি সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবার যেখানে যেখানে আমার পড়া বুঝতে প্রবলেম হবে আমাকে বললি, ওপেন চ্যাটে বললি, ভয়েসে বললি, দাদার কাছে বললি, হোয়াট এভার, যে কোনো জায়গায় বলতে পারিস। তোর প্রবলেমটা তুই সলভ কর। আমি যখন তোকে ডেফিনেশন পড়াবো, তখন কিন্তু তোর জন্য মাথায় না থাকে দাদা সিলেবাসের তো মাত্র 8 সপ্তাহ বাকি, দাদা কি করব। ওটা তোকে কে ভাবতে বলেছে? ওটা তো আমার উপর ডিপেন্ড করছে। তোর সিলেবাস শেষ হবে না, আমি আছি কি করতে? এক্সট্রা ক্লাস দিতে। দাদা আছেন কি করতে? সিলেবাস শেষ করার দায়িত্ব, অ্যাসাইনমেন্ট দেওয়ার দায়িত্ব, সিলেবাসকে প্রপার টাইমে তোকে রেডি করার দায়িত্ব আমার এবং দাদার। তুই শুধু ক্লাস মন দিয়ে করবি। যখন তুই ডেফিনেশন অফ এআই পড়ছিস, আমি যে কথাগুলো বলবো, হ্যাঁ না দাদা থিওরি তো এমনি পড়লে হয়ে যাবে, আচ্ছা বুঝতে পারবি ডেফিনেশন দেওয়ার পরে কি করে থিওরি পড়লে হবে। আমি এমন কিছু টার্ম ব্যবহার করবো, দেখ ইংলিশ আমারও খারাপ, অ্যাজ ইউজুয়াল তোদেরও খারাপ হবে, বাঙালি তো। ফলে আমি যখন ইংলিশের টার্মগুলো ব্যবহার করব, তখন যদি তোর মনে হয় যে দাদা থিওরি পড়ে হয়ে যাবে, তাহলে তো হয়ে গেল। ধর এআই পড়তে গেলে একটা টার্ম খুব ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেটর অফ হিউম্যান ইন্টেলিজেন্স। নাও বোঝো সিমুলেটর কি। দাদা সিমুলেটর তো শুনেছিলাম কি না কি, একটা ট্রেনের গেম আছে ইন্ডিয়ান রেলওয়ে সিমুলেটর, কি সুন্দর দাদা ট্রেন চালাই আমি, তাহলে কি এখানে এআই চালাবো? এবার নাও লজিক বোঝো। যারা যারা এআই কে থিওরি মনে করেছে তারা তারা বিপাকে পড়ছে পরীক্ষার আগে। যারা যারা লজিক্যাল থিওরি মনে করেছে, রেগুলার বেসিসে ক্লাস কন্টিনিউ করেছে, আমার কথাগুলো মন দিয়ে শুনেছে, তাদের লাস্টের দিকে কি মনে হচ্ছে ভাই এআইতেই নাম্বার তুলবো। সিম্পল হিসাব। আমার প্রথমে এটা বলার দরকার ছিল, কারণ মেইন প্রবলেম হচ্ছে আমরা সিলেবাসকে কি থটে দেখছি। দেখ বাবা, সিলেবাস এক্সপার্টরা বানায়, এক্সপার্টরা অনেক ভেবেচিন্তে বানায়। ধর দাদা আর আমি মিলে একটা সিলেবাস বানিয়েছে, আমরা কিন্তু তুই যেটা দেখতে পাচ্ছিস না সেকেন্ড সেমিস্টারে দাঁড়িয়ে, আমরা কিন্তু তোর 4th, তোর 6th, তোর 8th সেমিস্টার দেখতে পেয়ে সিলেবাস বানাচ্ছে। ফলে এই সিলেবাসটা বানিয়েছে মানে যারা এক্সপার্টরা, তারা সেইটা ভেবে বানিয়েছে। তুই যদি এখন সিলেবাস শেষ করার চক্করে মুখস্থ করে কাটিয়ে দিস, তাহলে সেই ফ্রুটফুল রেজাল্ট আসবে না। ফলে কি প্যাটার্ন দাদা তুমি বলতে কি চাইছো? আলটিমেটলি আমি বলতে চাইছি, আমি যে কটা ক্লাস নেবো নেক্সট 2 মাসে, প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবি। একটাই কারণে, তুই থিওরি যখন একা পড়বি, তোর মধ্যে অত এক্সপার্টিস নেই যে তুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থিওরি প্রত্যেকটা টার্ম ইজিলি বুঝে যাচ্ছিস। সেই কারণে কিন্তু তুই পড়তে এসেছিস দাদার কাছে, সেই কারণে কিন্তু দাদার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যে বাচ্চাদেরকে বোঝাতে হবে এআইটা। তো সেই বোঝাচ্ছি যখন এখানে, আমি ডিজার্ভ করি রেগুলার অ্যাটেন্ডেন্স, আর আমি ডিজার্ভ করি প্রত্যেকটা জায়গায় যেখানে ডাউট হবে বাবা, একটা কথা, আমার কথা যদি বুঝতে না পারিস, ধর কোনো বানান ভুল লিখলাম, আমার ইংলিশ তো সেই রাস্কিং বন্ডের থেকে বেটার, তো আমার বানান ভুল হয়, তো বানান এত সুন্দর লিখলাম, তোর মনে হলো দাদা ভুল বানান লিখছো, ডিরেক্ট বলবি দাদা ঠিক করে দাও। ফলে ইন্টারাকশন আমার দরকার এআই তে। ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি রিপ্লাই দিবি। ক্লিয়ার হয়েছে? পড়ার প্যাটার্ন ক্লিয়ার হয়েছে আমাদের? একটু কাইন্ডলি রিপ্লাই দিবি। ওকে, এবার নেক্সট আসি ডেফিনেশন অফ এআই। দেখো এআই কাকে বলছে, এবার একটু লজিকটা বুঝি। ডেফিনেশন অফ এআই, দেখ আমাদের যখন কোনো, আমরা প্রত্যেকে এরকম টিচার ফেস করেছি লাইফে, যারা প্রচন্ড পরিমাণ থিওরিটিক্যালি কনসেপ্ট বোঝায়, হ্যাঁ এটা এরপর হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে। স্কুলে ক্লাস করতে ভালো লাগবে না তাদের, কিন্তু সেই কনসেপ্টে যখন স্কুল বা কলেজে বন্ধু বোঝাতো, তখন আমার ইজিলি বুঝে যেতাম। কেন?
বন্ধু কি করবে? বন্ধু তোকে এমন কোনো শব্দ বলবেই না যেটা তুই বুঝিস না। বন্ধু বন্ধুর ভাষায় বোঝাবে, তুই যেটা ভালোবাসিস সেইটা দিয়ে বন্ধু তোকে বোঝাবে। যে কারণে বন্ধুর বোঝানোর সাথে টিচারের বোঝানোর মধ্যে একটা পার্থক্য চলে আসে। তো প্রবলেম হচ্ছে ডেফিনেশন অফ এআই পড়ার সময় তুই যদি থিওরিতে ফোকাস করিস, তোর মনে হবে দাদা এটা তো 2 লাইনে ডেফিনেশন মুখস্থ করতে হবে। কিন্তু ব্যাপারটা এরকম হচ্ছে, এআই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ভালো করে বোঝ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি কিন্তু স্টিক টু দ্য সিলেবাস। সিলেবাসে কিন্তু ডেফিনেশন অফ এআই বলেছে, বলতে পারবি না দাদা সিলেবাসের বাইরে কি কথা বলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে ইন্টেলিজেন্সটা আমি কৃত্রিমভাবে অ্যাডাপ্ট করেছি। আর্টিফিশিয়ালি যে ইন্টেলিজেন্সটা আমি অ্যাডাপ্ট করেছি তার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে কি দাদা? দেখো, আমি বলি আমরা প্রত্যেকে এআই এর প্রোডাক্ট। কিভাবে? দেখো, ধরো একটা বাচ্চা, তার সামনে তুমি কোনো গালাগালি দিলে, তার সামনে তুমি কোনো স্ল্যাং ইউজ করলে কোনো কারণে, বাচ্চারা দেখবে খুশি খুশি ওটা আরেকবার বলবে। তার মানে এটা নয় বাচ্চাটা আমাকে ওইটা বলতে চাইলো। ধর আমার সাথে কারো ঝামেলা হচ্ছে, কেউ আমাকে বললো, আমি তাকে বললাম, একটা দুজনের মধ্যে নোংরা গালিগালাজ হচ্ছে, আমরা কিন্তু ইন্টেনশনালি বলছি। কিন্তু একটা বাচ্চা ধর 2 বছর বয়স, 4 বছর বয়স, সবে সবে কথা বলতে শিখেছে, টুকটাক স্কুলে যাচ্ছে, তাদের সামনে যদি কোনো বাজে গালাগালি দিস, ও কিন্তু টক করে ধরে নেবে, কারণ ওর ব্রেন অ্যাক্টিভ হয়ে আছে, ওর ব্রেন রিসিভার, বড়সড় একটা রিসিভার। এই যে ও ধরে নিল ব্যাপারটা, এটাকে বলা হয় লার্নিং। কি বলা হয় বাবা এটাকে? এটাকে বলা হয় লার্নিং। ওকে যা দেব, ও দেখবি গাড়ি, একটা গাড়ি আছে, গাড়ি দেখেই বলবে মা গাড়ি কিনবো। ও দেখবি ট্রেনে উঠছে, মা ট্রেনে উঠবো, মা কোলে উঠবো। কেন? ওকে লার্ন করানো হচ্ছে। লার্নটা কিভাবে করছে ও? ভিশনে লার্ন করছে, লিসেনিং এ লার্ন করছে, চোখে দেখে লার্ন করছে, কানে শুনে লার্ন করছে। ধর কোনো একটা বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, মন দিয়ে শুনবে এক্সাম্পলটা, কোনো একটা জায়গায় দুর্গন্ধ বেরোচ্ছে, বাচ্চা থেকে মুখ ঘুরিয়ে নেবে। ধর কাউকে অপছন্দ ওর, বাচ্চাটা মুখ ঘুরিয়ে নিল, আর না না যাবো না, কোলে যাবো না, যায় না, কাঁদে। তার মানে কি? ও লার্ন করছে কি দিয়ে? ও লার্ন করছে পরিবেশ থেকে। তাহলে পরিবেশ কি ইংলিশে কি বলে? পরিবেশ কি ইংলিশে বলে? এনভায়রনমেন্ট। তাহলে আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে লার্ন করা। সেম গোস ফর এআই। মেশিনকে আমায় কোনো কিছু লার্ন করাতে হবে। এবার মজা দেখ, মেশিনকে কোনো কিছু লার্ন করাতে হবে, সেখানে যে থিওরিটা কাজ করবে তার নাম হচ্ছে এআই। কিভাবে? দেখ, বোঝ বিষয়টা, বোঝ কি বলতে চাইছি আমি। মনে কর এটা হচ্ছে তোর রুম, এক্সাম্পলটা বুঝবি। এটা হচ্ছে তোর রুম, ঠিক আছে? বাড়িতে তুই ভ্যাকুয়াম ক্লিনার কিনে আনলি, মা ধর বাড়িতে নেই 1 সপ্তাহ ধরে। মা থাকলে তো একদম ঘর নিট অ্যান্ড ক্লিন। মা চলে গেছে 7 দিনের জন্য কোথাও, মামা বাড়ি বা মাসির বাড়ি। 6 দিন পর বাড়ি ফিরে দেখেছে, ঠিক আছে তো? এটা ঠিক আছে? হ্যাঁ, ধর মা 6 দিন পরে আসবে, তুই জানিস, আর জানিস এসে যা ঘর দেখবে, তারপর তোর ওপর যেটা হবে, তুই এআই তো দূরের কথা, তুই কলেজ কামাই করে ফেলবি। তোর দরকার ভ্যাকুয়াম ক্লিনার। মনে কর এটা একটা ভ্যাকুয়াম ক্লিনার, মনে কর এটা চাকাযুক্ত একটা ভ্যাকুয়াম ক্লিনার। বুঝবি ভালো করে। হ্যাঁ রে, পরিষ্কার এই ইংটা দেখতে পাচ্ছিস? পরিষ্কার একটু রিপ্লাই দে বাবা, পরিষ্কার দেখতে পাচ্ছিস এই ইংটায়? একটু 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 রিপ্লাই করবি বাবা, নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ, ধর ভ্যাকুয়াম ক্লিনার কি করা উচিত? আমরা এরকম একটা হাতল আছে, হাতল দিয়ে আমরা নিজেরা এটাকে মুভ করাচ্ছি, এই দিকে নিয়ে গেলাম, এই দিকে নিয়ে গেলাম, এরকম করতে করতে আমরা নিজেরা পুরো ঘরে মুভ করালাম। ফলে এই পিঙ্ক কালার দিয়ে যেটা করলাম সেটা একজন হিউম্যান নিয়ে গেল। এবার নিয়ে যেতে গিয়ে ভালো করে বুঝবি, এরকম ধর হাতল আছে, এই হাতল দিয়ে নিয়ে যেতে গিয়ে তুই কি দেওয়ালে ঠুকে দিয়েছিস? তুই যেই দেওয়াল দেখেছিস তুই ওখান থেকে সাইড নিয়ে নিয়েছিস, দেওয়াল দেখতে পেয়ে সাইড নিয়ে নিয়েছিস, আবার এখান থেকে দেওয়াল দেখতে পেয়ে সাইড নিয়ে নিয়েছিস। এটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো হিউম্যান ইন্টেলিজেন্স।
হিউম্যান ইন্টেলিজেন্স, যেটা ন্যাচারালি আমাদের মধ্যে গ্রো করে। এবার আমি একটা কথা বলি, তোর টাস্ক হচ্ছে, তোকে টার্গেট দেওয়া হয়েছে এই ভ্যাকিউম ক্লিনারটাকে আমাকে এআই এর মাধ্যমে বা অটোমেটিক্যালি রান করাতে হবে। ভ্যাকুয়াম ক্লিনারটাকে অটোমেটিক্যালি রান করাতে হবে। যখনই তুই এই অটোমেটিক্যালি রান করাতে হবে, তোর প্রথম প্রশ্ন মাথায় আসবে, দাদা স্টার্ট তো করিয়ে দেবো, স্টার্ট করিয়ে দিয়ে এই জায়গায় এসে তো ধাক্কা খাবে, এরপর কি হবে? ওই জায়গা তো ঘুরতে থাকবে নিজের কাছে, নিজের চাকা ঘুরতে থাকবে, মুভ করতে পারবে না, সেই ব্যাকপুশ গাড়িগুলোর মতো ধাক্কা খেয়ে গেল, কোনোভাবে একটু একটু করে সরতে সরতে আবার জায়গা পেলো, ঘুরলো। ওটা এআই না। এআই হচ্ছে তোর চ্যালেঞ্জ হচ্ছে এই যে তুই মাথায় ভেবেছিলি যে দাদা সাপোজ ধর না এই পেনটা, আমি এই পেনটা নিয়ে কি করছি, আমি এই পেনটা নিয়ে এর বাইরে লিখছি, আমি লিখবো না এর বাইরে, কারণ আমি জানি এই পেনটা লেখার জায়গা এইটুকু, আমি লিখবো না এই বোর্ডটার বাইরে। এই যে ইন্টেলিজেন্সটা আছে, এই যে ডিসিশন মেকিং টার্মটা দেখবি, এই যে ডিসিশন মেকিং এর ক্ষমতাটা আছে আমাদের মধ্যে, ডিসিশন মেকিং এর, এই ডিসিশন মেকিং এর ক্ষমতাটাকে মেশিনের মধ্যে অ্যাডাপ্ট করানোর নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলো, বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো আমার কথা? ভ্যাকিউম ক্লিনার যখন এখানে ধাক্কা খাবে, ও যেন এখান থেকে এখানে আসে, এখানে আবার ধাক্কা খাবে, এখানে আসে, এখানে আবার ধাক্কা খাবে, এখানে আসে, দেখবে ওর একটা পাশ মোছা হয়ে গেছে। তখন তোমাকে এখান থেকে সুইচ করাতে হবে এই নিচের স্টেপে, ও এতটা যাবে, ধাক্কা খেয়ে এখানে আসবে, এখানে আসবে, এখানে যাবে, আবার ধাক্কা খেয়ে এখানে আসবে, এরকম করতে করতে লাস্টে এসে ও এরকম একটা জায়গায় স্টপ হবে। ভেবে দেখ, তুইও ঘর মুছবি, ভ্যাকুয়াম ক্লিনার নিজে থেকেও ঘর মুছবে, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ডিসিশন মেকিং এ। আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা ধাক্কা, এই জায়গাটা ধাক্কা খাচ্ছে, ধর আমার এখানে হাত আছে, আমি পেনটাকে নিয়ে কি করছি, পেনটাকে নিয়ে এরকম পুশ করছি, পেন যাচ্ছে না, ধাক্কা খাচ্ছে। এটা যদি পেন নিজে থেকে বুঝতে পারে, সেটার জন্য পেনের মধ্যে যে কন্টেন্টটা দিতে হবে তার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশন অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা সিমুলেটর অফ হিউম্যান ইন্টেলিজেন্স, যে প্রতিটা স্টেপে লজিক্যালি, রেশনালি, রিজনিং অনুযায়ী এনভায়রনমেন্ট থেকে পারসেপশন নিয়ে নিজের মধ্যে একটা ইন্টেলিজেন্স ডেভেলপ করছে। কথাগুলো বলি, টার্মগুলো উচ্চারণ করি। প্রথম টার্ম হচ্ছে সিমুলেটর। সিমুলেটর কার সিমুলেটর? হিউম্যান ইন্টেলিজেন্সের সিমুলেটর। ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম লজিক্যাল। থার্ড টার্ম রেশনাল। ফোর্থ টার্ম, ডেফিনেশনটা কি বললাম বল দেখি, ডেফিনেশন অনুযায়ী এক্ষুনি কি টার্ম উচ্চারণ করলাম এই তিনটের সাথে সাথে, একটু বল দেখি, কার মনে আছে বল দেখি। কই রে, রিপ্লাই দিবি তো, নাহলে বুঝবো কি করে বুঝছিস কিনা। দেখো আমার সাথে সাথে সেও বলে গেছে, রিজনিং, ভেরি গুড। রিজনিং, পারসেপশন। আমাকে একটা কথা বলতো, যে পাঁচটা টার্ম আমি লিখেছি, এই পাঁচটা টার্ম এআই এর ডেফিনেশনের মধ্যে আছে কি না? এই পাঁচখানা টার্ম এআই এর ডেফিনেশনের মধ্যে আছে কি না? হ্যাঁ কি না বল, ইয়েস আর নো বল। এই পাঁচটা টার্ম কি আছে এর ডেফিনেশনের মধ্যে? ইয়েস আর নো? আছে। তাহলে এক এক করে যদি এই পাঁচটা টার্ম আমি এক্সপ্লেনেশন দিই, এই পাঁচটা টার্মের যদি এক্সাম্পল বুঝি, তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে। চলো এই পাঁচটা টার্ম এক একে ক্লিয়ার করি। প্রথম টার্ম হচ্ছে সিমুলেটর। প্রথম টার্ম হচ্ছে সিমুলেটর। সিমুলেটর কি? সিমুলেটর হচ্ছে কোনো মেশিন যেটা মুভ করে, কোনো মেশিন যেটা মুভ করে, সেটার স্মল স্কেল রেপ্লিকা হচ্ছে সিমুলেটর। সিমুলেটর হচ্ছে স্মল স্কেল
রেপ্লিকা অফ এনিথিং। ফর এক্সাম্পল, দেখবে একটা গেম আছে প্লে স্টোরে, খুব বিখ্যাত গেম, প্রমোট করছি না, আমার খুব পছন্দের গেম, ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর। কেউ খেলেছিস ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর? কেউ 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 কখনো ডাউনলোড করে ইউজ করেছিস? দেখিস প্লে স্টোরে আছে ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর। ওখানে কি করা হয়, ওখানে তুই অ্যাজ এ লোকো পাইলট তুই ইঞ্জিনের থ্রুতে ট্রেন চালাতে পারবি ওই মোবাইলের স্ক্রিনের মধ্যে। তাহলে কি হলো, স্মল স্কেল, মানে তুই শুধু তোর মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছিস। এটাকে যদি মুভ করে নিস ল্যান্ডস্কেপে, মোবাইলের স্ক্রিনের মধ্যে রেপ্লিকা বলতে কি স্যার? আসছি বাবা, আসছি, এক এক করে বলছি। এটা হচ্ছে স্মল স্কেলে হচ্ছে। রেপ্লিকা বলতে কপি, বা বাংলায় যদি বলি, প্রত্যেকে বাংলা বুঝিস তো, প্রতিচ্ছবি। রেপ্লিকা বলতে প্রতিচ্ছবি, মানে যে ট্রেনটায় তুই অরিজিনালি হাওড়াতে গিয়ে বা শিয়ালদায় গিয়ে উঠিস, সেই ট্রেনটা তো তোর ফোনের মধ্যে থাকবে না, কিন্তু ওই ট্রেনটার মতো দেখতে আওয়াজ, ওই ট্রেনটার মতো দেখতে ভিজুয়াল, ব্লু কালারের, সেটা তোর ফোনে তুই দেখতে পাচ্ছিস। তাহলে একটা ছোট কপিকে রেপ্লিকা বলতে পারি, হ্যাঁ কি না? একটা ছোট কপিকে আমি রেপ্লিকা বলতে পারি। ট্রেন চালাচ্ছি, ধর ট্রেন কি, ট্রেন তো বিশাল দেখতে। আচ্ছা, আমি যেটা এক্ষুনি আঁকলাম, দেখ তো দেখি, এটাকে কি তুই ট্রেন বলতে পারিস? এখানে ধর এরকম উইন্ডো আছে পরপর, এরকম উইন্ডো আছে, এটাকে কি আমি ট্রেন বলতে পারবো? বা কোনো একটা যানবাহন কিছু বলতে পারবো? যদি বলতে পারি, এটা কি করে ট্রেন? এখানে মানুষ কোথায় উঠছে? মানুষ উঠছে না, বাট ওই ট্রেনটার কপি হচ্ছে এটা, ওই ট্রেনটার রেফারেন্স হচ্ছে এটা। রেপ্লিকা বলতে রেফারেন্স। বলো, বোঝা গেছে রেপ্লিকা মানে কি? দেখ, আমি একটা কথা বলি, তোর জানা উচিত যে পড়াচ্ছে, তার পড়ানোর প্যাটার্ন বা তার মাথায় কি চলছে একটু বোঝা উচিত। আমি না কোনোদিনও থিওরিটিক্যালি পড়াশোনা করিনি, কোনোদিনও থিওরিটিক্যাল পড়াশোনা করিনি। আমার যেখানে যেখানে থিওরির পেপার ছিল, আমার সেখানে সেখানে নাম্বার কমতো ভাই, সোজা কথা। আমি এআই যখন প্রথমবার পড়ি, আমি ভুল করে বসে থিওরি পড়ে, ডেফিনেশনটা এরকম ভাবে বানানো হয়েছে, তুই পড়লেই মনে হবে যে আমি বুঝছি না দাদা, কি কি হলো এটা। দেখ ওই টার্মগুলো, তুই আগের স্লাইডে যা, দেখ তোকে সিমুলেটর পড়ানো হচ্ছে, লজিক পড়ানো হচ্ছে, রেশনাল পড়ানো হচ্ছে, রিজনিং পড়ানো হচ্ছে, পারসেপশন পড়ানো হচ্ছে। এই পাঁচখানা টার্ম দিয়ে যদি আমি একটা প্রপার সেন্টেন্স লিখি, তোর মনে হবে দাদা এটা তো কি হলো, এটা মুখস্থ ছাড়া অপশন কোথায়? না, মুখস্থ না, প্রত্যেকটা টার্মকে যদি আমি একটু বুঝে নিই, বুঝে আমার বাংলা ভাষায় যদি একটু সামারি করে নিই, তাহলে আমার সাবজেক্টটা পুরো জলের মধ্যে পরিষ্কার হয়ে যায়। ফর এক্সাম্পল, এই রেপ্লিকা স্মল স্কেল অফ এনিথিং, বল এই টার্মটা ক্লিয়ার হয়েছে? এই একটা লাইন ক্লিয়ার হয়েছে? স্মল স্কেল রেপ্লিকা অফ এনিথিং, এই টার্মটা ক্লিয়ার হয়েছে সবার? ফাইন। এইবার পরের টার্ম কি ছিল? পরের টার্ম ছিল হচ্ছে লজিক্যাল। আরে লজিক তো তোদের থেকে শেখা উচিত আমার, লজিকই তো কাজ বাজ তোদের, থ্রু আউট ডিগ্রি তো লজিকই শিখবি, আর কি শিখবি? লজিক্যাল, লজিক্যাল মানে, লজিক্যাল মানে হচ্ছে যেখানে, আচ্ছা তোরা আমার কথা শুনতে পাচ্ছিস? তোরা আমার কথা শুনতে পাচ্ছিস? এই যে উত্তর দিলি না, এটা লজিক। কিভাবে? আমি একটা কোশ্চেন করলাম, তুই তার রেসপেক্টে একটা অ্যান্সার দিলি। হঠাৎ আমি যখন পড়াচ্ছি তখন তো তুই ইয়েস স্যার ইয়েস স্যার লিখিসনি, আমি যখন জিজ্ঞাসা করলাম তুই তখনই ইয়েস স্যার লিখলি। তার মানে কোনো একটা কাজের রেসপেক্টে আমি যদি কোনো উত্তর দিই, তাকে বলা হবে লজিক। কিভাবে? এই স্লাইডটাই চলে আয়, দেখ আমার এখানে থামাতে হবে, আমার এখানে ভ্যাকুয়াম ক্লিনারটাকে থামাতে হবে, যেখানে গিয়ে ও দেওয়ালে ধাক্কা খাবে।
তার আগে ওকে দেওয়ালে ধাক্কা খেতে দে, খাওয়ার পরেই তো তোর মনে হবে যে না এখানে না, এখান থেকে আমাকে নিচে নামাতে হবে। এই দেখ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, তুই যখন আজকে, আমি যখন তোদেরকে বলছি তোরা আমাকে মেসেজের রিপ্লাইটা দে, তুই কি করছিস? তুই চ্যাটে গিয়ে লিখছিস ইয়েস স্যার, হ্যাঁ, না স্যার, এই যে কথাগুলো লিখছিস, তোকে তো চ্যাটে যেতে হচ্ছে, তোকে তো টাইপটা করতে হচ্ছে। এই যে প্রত্যেকটা স্টেপ একটু ঠান্ডা মাথায় চিন্তা করো বাবা, কি সুন্দর। আমরা একটা স্টেপ পর্যন্ত ফেলি না যে স্টেপটার পেছনে কোনো লজিক নেই। নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস বের করছি, যা কিছু হচ্ছে পৃথিবীতে, এনিথিং যা কিছু ঘটছে, সবকিছুর পেছনে একটা না একটা লজিক থাকবেই থাকবে। কি থাকে? তো ইললজিক্যাল কাজকর্ম কারা করিস তারা একবার হ্যাঁ বলতো? ইললজিক্যাল কাজকর্ম কারা করিস? ইললজিকের মধ্যেও লজিক আছে। ব্যাপারটা কিরকম? তুই ধর কোনো কাজ করলি, মা বললো এই কি এটা করলি কেন, তুই হাসছিস, তার মানে কি? তোর ভালো লাগলো কাজটা করে, তোর ব্রেনে ডোপামিন ক্ষরণ হলো, তার মানে তুই মজা পেলি। দেখ লজিক চলে আসলো। মা বললো কেন করলি, তুই হেসে দিলি, তুই হেসে এটা বোঝাতে চাইলি মাকে যে আমি মজা পেয়েছি। এক্স্যাক্টলি, মেশিনকে আমি এরকম লজিক তৈরি করব। ভয়েস কেটে যাচ্ছে অভিজিৎ, দাদা ভয়েস কেটে যাচ্ছে বলছে। হ্যালো, এখন ক্লিয়ার আছে? দেখ দেখি, এখন কি ক্লিয়ার হচ্ছে? হ্যালো, হ্যালো, এখন ক্লিয়ার আসছে? হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, হ্যাঁ আসছে। সরি, একটু বলবি হ্যাঁ যখন ভয়েসটা কেটে যাবে, একটু বলবি, মেসেজে বলবি। ঠিক আছে, একদম ঠিক আছে তো এখন? কোনো সমস্যা নেই? ভয়েস একদম ঠিক আছে তো? হ্যালো? ওকে, এবার একটা জিনিস দেখ, আমি যখন ভ্যাকিউম ক্লিনারটাকে এইদিকে নিয়ে যাচ্ছিলাম, আমি কেন এর মুভমেন্টটাকে ভালো করে বুঝবি, ম্যাথ দিয়ে বুঝবি। তুই যদি আজকে এটার কোঅর্ডিনেট ফেলিস, তোকে এই একটা পয়েন্ট থেকে, এই x1 y1 থেকে এই x2 y2 অব্দি তো নিয়ে যেতে হবে ভ্যাকুয়াম ক্লিনারটাকে। ইয়েস অর নো? নিয়ে যেতে হবে। তো তুই এখান থেকে এতটা নিয়ে যাওয়ার পরে আবার এখান থেকে একটা ডিরেকশন চেঞ্জ করলি, x3 y3, আবার এখান থেকে ডিরেকশন চেঞ্জ করলি, x4 y4। কেন? তার কারণ হচ্ছে পেছনে লজিকটা কি, তুই যদি ওই জায়গাটায় ধাক্কা খাইয়ে দিস, ওই জায়গার মুভমেন্টটা না সরাস, তাহলে ও ওখানে গিয়ে ধাক্কা খাবে, ও ধাক্কা খেয়ে অন্য জায়গায় যাবে না, ও ওখানে দাঁড়িয়ে থাকবে। ওর মধ্যে কিন্তু সেই বুদ্ধিটা নেই যে ভাই আমাকে এখান থেকে সরতে হবে। মানুষ, পশু পাখি, এদের মধ্যেই ন্যাচারাল ইন্টেলিজেন্সটা আছে, কিন্তু মেশিনের মধ্যেই ন্যাচারাল ইন্টেলিজেন্সটা নেই। তাহলে মেশিনের মধ্যে টেকনিক্যালি কি করব? যদি গিয়ে কোনো ব্ল্যাক জায়গা দেখতে পাই, আচ্ছা তোরা দেখবি বিভিন্ন যখন এই টেক ফেস্ট হয়, রোবোটিক্সের কম্পিটিশন হয়, ইউটিউবে সার্চ করে দেখবি আমার ক্লাসের পরে, রোবোটিক্সের কম্পিটিশন হয়, পুরো হোয়াইট বড় মার্বেলে ব্ল্যাক টেপ দিয়ে রাস্তা করা থাকে, বাঁ পাশে একটা রাস্তা করা আছে, ডান পাশে একটা রাস্তা করা আছে, আর এখানে রোবটটাকে বসানো আছে। রোবট ওই রাস্তা বরাবর যাবে। তার মানে আরডিনো, আরডিনো বলে একটা প্রোগ্রামিং হয়, একটা কনসেপ্ট আছে আরডিনোর, যেখানে সি দিয়ে করতে হয়। ওই আরডিনো ওই মেশিনটা তলায় বসিয়ে দিয়েছে, ও একটা ছোট্ট লাইট ফেলে, ওই লাইটটা ব্ল্যাক বডি সবকিছু রিসিভ করে নেয়, মানে সব সমস্ত রেডিয়েশন যত লাইট দেবো সব অ্যাবজর্ব করে নেবে। মানে প্রাইম অ্যাবজর্ভার হচ্ছে ব্ল্যাক বডি। তো যখন ব্ল্যাক বডি মানে ওই একটা হোয়াইট স্ক্রিনে, হোয়াইট মার্বেলের মধ্যে এরকম একটা ব্ল্যাক বোর্ড মানে ব্ল্যাক টেপের রাস্তা বানিয়ে দিয়েছি, ও কি করবে, যে রোবটটা আছে তার কি কাজ, তার কাজ হচ্ছে এই, এটা ধর রোবটটা আছে, ওর নিচে একটা ছোট্ট লেজার হোক, যে কোনো লাইট হোক, একটা এলইডি দিলেও হবে, এলইডি লাইট ফেলবে, লাইটটা অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয়ে ও যেখানে যেখানে অ্যাবজর্ব হবে, যেই অ্যাবজর্ব রিফ্লেক্ট করবে না, ও চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এবার ও লাইট ফেললো, ও এগোলো, হোয়াইট বডির ওপরে লাইটটা পড়লো, অ্যাবজর্ব হলো না, রিফ্লেক্ট হলো, ও মুভমেন্ট চেঞ্জ করে ফেলবে, এখানে আবার ব্ল্যাক বডির উপরে আসবে, এরম আসবে। এই ভিডিওটা যদি দেখাতে পারতাম, এখানে ভিডিও দেখানো যাবে? হ্যাঁ, চেঞ্জ করো স্ক্রিনটা, একটু একটু ইউটিউব খোলো, ওরা বুঝতে পারে বিষয়টা।
ল্যাপটপ থেকে দেখাও। ল্যাপটপ থেকে দেখাতে পারো, একটু এক মিনিট, এখানে হচ্ছে না। হুম 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 হুম। এখানে গেলে রোবোটিক্স কম্পিটিশন। হ্যাঁ, রোবোটিক্স। এই যে Step into Wix Studio, the platform for agencies and enterprises, and turn website layouts into an art form. This tiny robot mouse can finish this maze in just 6 seconds. Every year around the world, people compete in the oldest robotics race. স্ক্রিনটা আসুক, দাঁড়াও আমি পজ করাবো স্ক্রিনটা। না না না, এখানে তো চাইলে তুমি এটা দিয়ে দেখাতে পারো। আচ্ছা 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 আচ্ছা, এই যে সাপোজ এটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা দিয়ে তো। হ্যাঁ, ঠিক আছে। আবার তুমি যদি মাউসের সুইচটা কেটে দাও, ঠিক আছে। ব্যাস এইটুকুই আমি চাইছিলাম, আমার এইটুকুই দরকার ছিল। আচ্ছা যাবে না। এই দেখ একটা জিনিস দেখ, অবজার্ভ কর এখানে কি হচ্ছে। আমি ভিডিওটা আবার চালিয়ে দেবো, তার আগে বুঝে নে। এটা হচ্ছে রোবটটা, ওকে এখান থেকে স্টার্ট করিয়েছে। ও ঠিক যেখানে যেখানে ধাক্কা পাচ্ছে ও সেখান সেখান থেকে যাচ্ছে। এখানে কিন্তু গিয়ে আটকে যাবে, বেরোতে পারবে না। ফলে এই কম্পিটিশনটা হচ্ছে কে এই বোর্ড থেকে এই পুরো এন্টায়ার বোর্ডটা কমপ্লিট করবে উইদাউট এনি ব্রেক টাইমের মধ্যে। এটা হচ্ছে এআই এর প্রাইম এক্সাম্পল। কিভাবে? আমি ভ্যাকুয়াম ক্লিনার বলেছি, তো ভ্যাকুয়াম ক্লিনার তো একটা টার্ম হিসেবে, জেনারেল টার্ম হিসেবে ইউজ করেছি। কোন রোবটকে রোবোটিক্সের সাথে হিউম্যানের মানে কমিউনিকেশনের জন্য এআই সাবজেক্টটা বানানো হয়েছে। কিভাবে? দেখ এই জায়গাটা দেখ, এই দেখ ওখান থেকে মুভমেন্ট চেঞ্জ করলো, মানে মানে মুভমেন্ট চেঞ্জটা দেখলি? মুভমেন্ট চেঞ্জটা দেখতে পেলি? আর একবার দেখ, 3 meters on each side, subdivided by walls. মুভ করছে দেখ, ব্ল্যাক বডি দিয়েছে কিন্তু এখানে। In 2009, the half-size microbus ও এখান থেকে এগুলো অন্য কথা বলছে। এই দেখ নিচে এলইডি লাগানো আছে। passed just 9 centimeters across. The final layout of the base is only revealed in 2009. The half-size microbus was introduced, 12.5 centimeters per side, and passed just 9 centimeters. Corridors only 8. এইবার দেখ একটা জিনিস দেখ, এটা তো অন্য যে কোনো জায়গায় চালাতে পারতো, এই রোবটটার তলায় না, মানে ওখান থেকে বেরোতে পারবে না আর। The maze itself is a square about 3 meters. এই স্ক্রিনটা দেখলি? এই মুভমেন্টটা দেখলি রোবটটার? সবাই একটু রিপ্লাই কর। হ্যাঁ খুব ইন্টারেস্টিং। তার পেছনে কারণ হচ্ছে আমি যদি একটু ব্যাকে যাই, নোটে হ্যাঁ হ্যাঁ, আমি যদি ব্যাকে যাই আমি তো অতটা আঁকতে পারিনি, বাট এখানে এই রোবটটা এরকম মুভ করছে, মুভ করতে করতে এখানে স্টপ হলো। স্টপ হয়ে যে ও গ্যাপে যাবে, এই গ্যাপে যাওয়ার জন্য ও ওইটুকু সময় দাঁড়ালো, মানে ও ওইটুকু সময় ডিসিশন মেকিং করলো। ডিসিশন মেকিং মানে, ডিসিশন মেকিং মানে কোন টার্মটা বাবা? দাঁড়া, এই যে ডিসিশন মেকিং মানে এই রেশনাল মাইন্ডেড টার্মটা আসছে। কিভাবে? এবার একটা প্রাইম এক্সাম্পল নেই, টেসলা কার। প্রাইম এক্সাম্পল নেই টেসলা কার। টেসলা কার কি জিনিস? টেসলা কার হচ্ছে
কোনো ড্রাইভার ছাড়া চালাবে। টেসলা কার ইন্ডিয়াতে এত দেরি করেছে আসতে, তার পেছনে একটা সলিড রিজন হচ্ছে, রোড তো রিজন, তার পেছনে একটা রিজন আছে। পুলিশ কাকে ধরবে? ড্রাইভারই তো নেই, নেবে কার কাছ থেকে টাকা? দিতে পারবে না। তো জোকস অ্যাপার্ট, বাদ দে। তো টেসলা কার হচ্ছে একটা প্রাইম এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিভাবে? মনে কর এইটা ভ্যাকুয়াম ক্লিনার জায়গায় টেসলা কার। কি করছি আমরা? ধর গাড়িটা এইখান থেকে যাবে, ওর মধ্যে জেব্রা ক্রসিং আছে, এখান থেকে একজন কেউ কোন একটা বাচ্চা মেয়ে রাস্তা পার হচ্ছে, কোন একজন বাচ্চা মেয়ে রাস্তা পার হচ্ছে এখান থেকে। যখন ও রাস্তাটা পার হচ্ছে, এই টেসলা কার থেকে প্রচুর পরিমাণ রেডিয়েশন বেরোচ্ছে, প্রচুর পরিমাণ ওয়েভ বেরোচ্ছে। ওয়েভটা গিয়ে এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে ওকে ব্যাক করালো। ও বুঝতে পারলো এরকম কোন একটা অবজেক্ট আছে, আমি যদি কারটাকে প্রপারলি আঁকি, ও এখান থেকে অনবরত রেডিয়েশন বার করছে। এই রেডিয়েশনের মধ্যে একটা বাচ্চা মেয়ে চলে এসছে কোনো কারণে, ও ইমিডিয়েটলি এখানে ধাক্কা খেয়ে রেডিয়েশনটা এখানে আসবে, র্যাডার বা সোনার কি বলে জানি না, ওর মধ্যে ব্যাক করবে, রিসিভ হবে, টেসলা কার ব্রেক মেরে দেবে। এই যে লজিকটা, দিস ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে ও যে ওই রিসিভটা পাওয়ার সাথে সাথে দাঁড়াবে। তুই তো বাবা এটাই করিস, তুই গাড়ি নিয়ে গেলি, তুই চোখে দেখতে পেলি, ধর তুই টেসলা কার না, নর্মাল কার মনে কর, তুই তোর এখানে চোখে দেখতে পাচ্ছিস, তুই বসে আছিস, তুই চোখ দিয়ে দেখে পা দিয়ে ব্রেকটা টিপলি, যেই ব্রেক চাপলি গাড়িটা দাঁড়িয়ে গেল। টেসলা কার এটাই করছে, ও তো চোখে দেখতে পাবে না, ও কি করলো? ও এখানে পাঠালো, রেডিয়েশন পাঠালো, রেডিয়েশন ধাক্কা খেলো, রেডিয়েশন রিসিভ হলো। হ্যাঁ ভাই, তোর গাড়ির থেকে বড় সাইজের কেউ আছে দাঁড়িয়ে, স্টপ করো, ইমিডিয়েটলি স্টপ করো। কি বোঝা যাচ্ছে এআই কি করে কাজ হয়? ওটা মেবি টেসলা অটো পাইলট সিস্টেম, হ্যাঁ ঠিক, অটো পাইলট সিস্টেমই চলছে, কিন্তু আমি বললাম কি করে কাজ হয় এআই, বোঝা যাচ্ছে বিষয়টা? বলো। তাহলে তুমি যে এই কাজটা করবে, যখন মানুষ যখন চোখে দেখে, মানুষ যখন কানে শোনে, হর্ন, গাড়ির হর্ন, গাড়ি যাচ্ছে, ঠিক আছে, তো তুই বাইক চালাচ্ছিস বা তুই কোনো গাড়ি চালাচ্ছিস, পিছন দিকে কেউ হর্ন দিচ্ছে, তো চোখটা লুকিং গ্লাসে যাবে, লুকিং গ্লাস থেকে দেখতে পাবি পেছনে কোনো অ্যাম্বুলেন্স আছে বা কোনো কিছু আছে, তুই সাইড দিবি। কি কাজ করছে? তো তিনটে জিনিস কাজ করছে। তোর কান মানে ইয়ার কাজ করছে, তোর আই কাজ করছে, তোর হ্যান্ড কাজ করছে, সরি, আই কাজ করছে, তোর হ্যান্ড কাজ করছে, তোর লেগ কাজ করছে। না দাদা কি করে লেগ কাজ করছে? ও মা, হাতে স্টিয়ারিং আছে, লেগে মানে পায়ে ব্রেক আছে, কানে শুনলি হর্ন দিল, লুকিং গ্লাসে চোখে দেখলি, হাত দিয়ে স্টিয়ারিং ঘোরালি, লেগ দিয়ে ব্রেক দিলি, চারটে ইন্দ্রিয় কাজ করছে। জানিস এগুলোকে কি বলে এআই এর ভাষায়? এগুলোকে বলে এজেন্ট, এগুলোকে বলে এজেন্ট। কেন এজেন্ট বলে? এগুলোর সাহায্যে তুই এনভায়রনমেন্ট থেকে পারসেপশন নিস। কোথায়? ব্রেনে। ব্রেন মানে সিপিইউ, মানে আমার ওই গাড়ির মধ্যে একটা প্রসেসর বসানো আছে। ও কি করলো? ও এখানে র্যাডার বা যা রেডিয়েটার থেকে বা যা কিছু যেখান থেকে রেডিয়েশনটা হবে, ট্রান্সমিটার থেকে ও রেডিয়েশনটাকে পাঠালো, পাঠিয়ে ও রেডিয়েশনটা যেখানে ধাক্কা খাবে, এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি র্যাডার বা সোনার কাজ করে। এমনকি যে উড়ি সিনেমাতে বা যে কোনো যুদ্ধের সিনেমাতে যে ধরনের দেখায়, এরকম গোল করে ঘুরছে, মাঝে কোনো প্লেন চলে এসছে, এখানে ওয়েভ পাঠায়, ওয়েভ ওকে টাচ করে ব্যাকে আসে, ব্যাকে এসে ওয়েভটা ওর মাঝে বলে দেয় যে এই এতটা ডিস্টেন্সে গিয়ে ওয়েভটা ধাক্কা খেয়েছে। কারণ এখানে প্রচুর ওয়েভ গেল, ধর ওর মাথার উপর থেকে ওয়েভ চলে গেল, ওর নিচ থেকে ওয়েভ চলে গেল, ওর পাশ থেকে ওয়েভ চলে গেল, এই জায়গাটা ওয়েভগুলো ধাক্কা খেলো, সব রিফ্লেক্ট করছে, সব ব্যাক করছে, এদিকে ব্যাক করছে। তার মানে কি? গাড়িটা বুঝতে পারলো এত মিটার ডিস্টেন্সে ওয়েভটা ধাক্কা খেয়েছে, তার মানে এত মিটার ডিস্টেন্সে আমার অবজেক্ট আছে, গাড়ি দাঁড় করে দিতে হবে। এটাই তো চোখে করিস, এটাই তো কানে শুনে করিস। তাহলে হিউম্যান ইন্টেলিজেন্সে ইয়ার, আই, হ্যান্ড, লেগ
এগুলো হচ্ছে আমার এজেন্ট বা পারসেপ্টর। কি নাম? পারসেপ্টর। পারসেপ্টর মানে কি? পারসেপ্টর হচ্ছে এনভায়রনমেন্ট থেকে, প্রকৃতি বা অ্যাটমসফিয়ার থেকে যে ডেটাটাকে রিসিভ করব তার নাম হচ্ছে যে ডেটাকে রিসিভ করব তার নাম হচ্ছে পারসেপশন। কনসেপ্ট একটা, পারসেপশন একটা কনসেপ্ট, কোনো অবজেক্ট না। পারসেপ্টর হচ্ছে সেই অবজেক্টটা যার থ্রুতে ডেটা রিসিভ করা হচ্ছে। বল, বুঝতে পারলি? বুঝতে পারলি কি করে এআই কাজ করে, কেন এআই এর ডেফিনেশনে অতগুলো টার্ম আছে? আরে বুঝতে পারছি না, মানে আমি তোদের এনার্জিটাকে জানতে চাইছি, হ্যাঁ কি না, রিপ্লাই দে তাড়াতাড়ি। বুঝতে না পারলে অন্য জিনিস আবার বলবো। পারসেপশনটা একটু বলবো, রাইট, ভেরি গুড। পারসেপশনটা আমি ঠিক করে বলিনি এখনো অব্দি। আচ্ছা, আর একটা কথা যেটা বলছিলাম, টার্মগুলোতে আটকে ছিলাম। লজিক ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, সবগুলো সামারাইজ করব ক্লাসের এন্ডে, চিন্তা নেই, সবগুলো সামারাইজ করতে হবে। দাদা 11:30 টাইম কি? ওকে ওকে ওকে, আধ ঘন্টা আছে আমার কাছে। হ্যাঁ বাবা, সামারাইজ করে দেবো। আর স্যার আরডিনো কি? আরডিনো কি? আরডিনো আমি আজকে কিছু বলবো না, আমি বলতে গেলে এআই পড়া হবে না। আরডিনো হচ্ছে টিপিক্যাল তোর সার্কিটের সাবজেক্ট, ঠিক আছে? নেটে সার্চ করবি, যদি কোথাও মনে হয় যে আরডিনো বুঝতে পারিস নি, আমি নেক্সট ক্লাসে আরডিনো ক্লিয়ার করে দেবো। সবকিছু কি আমি বলে দেবো নাকি? নিজে সার্চ করো, কাউকে খুঁজতে হলে তো ইমিডিয়েটলি ফেসবুকে সার্চ করে নাও, তো আরডিনো সেরকম সার্চ করে নাও। ইন্টারেস্ট যখন গ্রো হবে তখন সার্চ করো। আমি বলে দিচ্ছি তাও একটা জিনিস, আরডিনো হচ্ছে কোনো প্রোগ্রামিং মানে আমার যে লজিকটা, ধর তুই সি প্রোগ্রামিং এ লিখছিস a+b, বা তুই প্রোগ্রামিং করছিস, যখন এখান থেকে ডেটা রিসিভ হবে তখন আমি স্টপ করে দেবো। ইফ ডেটা রিসিভড, এর ভেতরে লিখবি স্টপ, এলস কন্টিনিউ। মানে কি? যদি ডেটা রিসিভ হয় স্টপ হও, যদি ডেটা রিসিভ না হয় চলতে থাকো। এখানে ডেটা বলতে কি বোঝাচ্ছে? ডেটা বলতে ওই রিফ্লেক্টর মানে এই যে ধাক্কাটা খাচ্ছে ওয়েভটা, এটাকে এখানে ডেটা বলছে। ইফ ডেটা রিসিভ, ওয়েভে ধাক্কা খেলো, স্টপ, এলস কন্টিনিউ। এটা যদি মেশিনকে বোঝাই তখন যে টেকনোলজিটা লাগে তার নাম হচ্ছে আরডিনো। কি স্যার ক্লিয়ার হয়েছে? অমিত পণ্ডিত, ক্লিয়ার হয়েছে অমিত? আরডিনো কি আমি বলে দিই বিষয়টা, একটু টু দা পয়েন্ট আমি বলে দেবো বিষয়টা পরে, আগে তুই সার্চ করবি। আমি যেটুকু বললাম এটুকু ক্লিয়ার হয়েছে কি আরডিনোর কাজ? ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবার নেক্সট সেটা হচ্ছে লজিক। সবার ক্লিয়ার হয়েছে? তার আগে কি টার্ম পড়ালাম? তার আগে সিমুলেটর পড়ালাম। আমার টার্মগুলো কি কি ছিল? সিমুলেটর ডান, লজিক ডান, রেশনাল। রেশনালটা বলতে হবে। রেশনাল মানে কি বাবা? রেশনাল মানে হচ্ছে, আচ্ছা দাদা এইখানে জুম আউট করবো দাদা, জুম আউট করবো কিভাবে? এটা ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, দু আঙুল দিয়ে তো। চলো, রেশনাল কাকে বলছে দেখে নি। রেশনাল হচ্ছে ডিসিশন মেকিং কে বলছে। আমি আরেকবার জিজ্ঞাসা করছি, সিমুলেটর আর লজিক ক্লিয়ার তো? সিমুলেটর আর লজিক ক্লিয়ার তো, হ্যাঁ কি না? তাড়াতাড়ি, সিমুলেটর আর লজিক ক্লিয়ার তো? ওকে। রেশনাল কি? রেশনাল হচ্ছে ডিসিশন মেকিং, মানে আমি যে এখান থেকে বাঁ দিকে যাব না ডান দিকে যাব, মানে ধর কোনো একটা কোশ্চেন করলাম, আজকে কি কলেজ যাবি? কোশ্চেন, হ্যাঁ দাদা যাব, না দাদা যাব না। আজকে কি কলেজ যাবি? হ্যাঁ যাব,
না যাব না। তার মানে কি দাঁড়াচ্ছে, কোনো একটা কোশ্চেনের রেসপেক্টে আমার যদি লজিক ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁতে অ্যান্সার পাচ্ছি, নাতে অ্যান্সার পাচ্ছি, এইটাকে ডিসিশন মেকিং বলে। যে হ্যাঁ না এর উপর ডিপেন্ড করে আমি কাজ করব। সাপোজ যখন তোরা প্রোগ্রামিং করেছিস, ব্লাড ডোনেশনের প্রোগ্রামিং এর সময় দেখেছিস, যদি তোমার বয়স 18 হয় তাহলে তোমার ওজন চেক করা হবে। যদি তোমার ওজন চেক হয়ে যায় 45 না 50 থাকে, আমার খেয়াল নেই ঠিক, যদি ওজন ট্রু হয় তারপর গিয়ে চেক করা হবে তোমার মধ্যে কোনো ডিজিজ আছে কিনা। তো সব মিলিয়ে একটা ট্রু হলে তবেই পরেরটা চেক করব। এইটাকে বলা হয় ডিসিশন মেকিং। এটা করে আমাদের রেশনাল মাইন্ড, সেটা হচ্ছে আমার রেশনালিটি বোঝাচ্ছে। বলো, ক্লিয়ার হয়েছে? রেশনাল কথাটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি রিপ্লাই দে। এবার আসছে রিজনিং। যদি ক্লিয়ার হয়ে থাকে রিজনিং এ যাব। রিজনিং কি বলছে? রিজনিং বলছে কাজটা কেন করব। মানে এই যে হ্যাঁ বললি বা না বললি, তুই ধর একটা কোশ্চেন করলি যে আজকে কি কলেজ যাব, হ্যাঁ যাব, আজকে কি কলেজ যাব, না যাব না। এই যে হ্যাঁ না বললি, এর পেছনে যে রিজন থাকবে, না দাদা আজকে যাব না, আজকে শরীরটা একদম ভালো নেই, বা আজকে যাব দাদা তার কারণ আজকে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ফলে এই র্যাশনালিটির জন্য যে লজিকটা তৈরি হলো, তার রিজনিং হচ্ছে তার পেছনে ঘটা কারণটা। কেন এখানে গিয়ে ডান দিকে মুভ করলো, এখানে একটা ব্যারিয়ার আছে, বা মনে কর এখানে একটা দেওয়াল আছে, ফলে ভ্যাকিউম ক্লিনার বা ওটাকে এখান থেকে নিয়ে গিয়ে এইদিকে সরাতে হবে। কেন? তার কারণ রিজনিং কি, ধাক্কা খাবে না হলে। কি ধাক্কা খাবে? ভ্যাকিউম ক্লিনার ধাক্কা খাবে। যদি ধাক্কা খায় হতে পারে ভ্যাকিউম ক্লিনারটা কোনো ক্ষতি হয়ে যাবে। তো রিজনিং হচ্ছে যদি কোনো লজিক্যাল বা র্যাশনাল কাজ করি, সেই র্যাশনাল কাজের পেছনে যে রিজনটা থাকে তাকে রিজনিং বলে। আর পারসেপশন হচ্ছে, পারসেপশন ক্লিয়ারলি এনভায়রনমেন্ট থেকে যে ডেটাটা আমি তুলছি। এনভায়রনমেন্ট থেকে তুই গাড়ি চালাচ্ছিস কোথায়? বাড়িতে তো চালাচ্ছিস না নিশ্চয়ই, তুই রাস্তায় গাড়ি চালাচ্ছিস। রাস্তাটা কি এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ারের মধ্যে পড়ছে, সেখানে তোকে পেছনের গাড়ি হর্ন দিচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে? তুই এনভায়রনমেন্ট থেকে যে ডেটাটা পাচ্ছিস সেই ডেটাটাকে আমার পারসেপশন বলছে। তো এই পারসেপশন পেতে হেল্প কে করে? পারসেপ্টার। আমাদের ক্ষেত্রে পারসেপ্টার কি কি? ইয়ার, আই, তোর নোজ। কোনো একটা জায়গায় বাজে গন্ধ বেরোচ্ছে, তুই গেলি না কেন? কারণ তুই গন্ধটা পেয়েছিস তাই গেলি না। তুই যেই গন্ধটা পেলি, না না ওইদিকে যাবো না, বাজে গন্ধ, ব্যাস সাইডে চলে গেলি। তুই দেখছিস কোনো একটা জায়গায় গাড়ি আসছে, তুই চোখটা দেখে তুই বললি না ওইদিকে যাবো না, গাড়ি আসছে, তুই ফুটপাতে উঠে গেলি। এগুলো কি করি? প্রতিনিয়ত আমরা এআই ইউজ করি, বা উল্টো ভাবে বললে প্রতিনিয়ত আমাদের ইন্টেলিজেন্স ইউজ করি। এখন আমাদের উপর দায়িত্ব পড়েছে মেশিনকে সেই ইন্টেলিজেন্সটা বোঝানোর জন্য। ফলে আমরা এআই এর ডেফিনেশন অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সিমুলেটর অফ হিউম্যান ইন্টেলিজেন্স। হিউম্যান ইন্টেলিজেন্সকে, আমাদের যে ন্যাচারাল বুদ্ধিমত্তা বা যেটা ন্যাচারাল ইন্টেলিজেন্স, সেটাকে সিমুলেট করব, মানে সেটার একটা কপি তৈরি করব, সেটার একটা রেপ্লিকা তৈরি করব। সেই রেপ্লিকাটাকে লজিক আর র্যাশনালি চেক করব, সেই রেপ্লিকাটার পেছনে লজিক লাগাবো, সেই লজিকটাকে র্যাশনালি চেক করব প্রপার রিজন দিয়ে, এবং এনভায়রনমেন্ট থেকে পারসেপশন নেব। এটাকে এআই বলে। বুঝতে পেরেছো বাবা? বুঝতে পেরেছো? একসাথে সবকটা কে বলছিলি যেন, বেশ তার ক্লিয়ার হয়েছে? যে বলছিলি একসাথে সবকটা বুঝিয়ে বলো দাদা। হয়ে গেছে রে ডেফিনেশন বলা। এবার আমাকে একটা কথা বলতো, এই যে এত বকলাম, তুমি যদি বাবা শুধু থিওরিটাকে চুপচাপ পড়ে দিতে 4 লাইনে, এগুলো আসতো, এই লজিকটা তৈরি হতো। এখন যে তুই তোর মাইন্ডে যে, যদি মন দিয়ে শুনে থাকিস কথাগুলো, এখন তোর মাইন্ডে যে কনসেপ্টটা আছে এআই নিয়ে, জেনুইনলি বলবি সেটা কি আগে ছিল? হ্যাঁ কি না বলবি। এখন যে কনসেপ্টটা ডেভেলপ হলো সেটা কি আগে ছিল?
একদম না। তার মানে তোর মধ্যে একটা কনসেপ্ট ডেভেলপ করালাম, তোকে লার্ন করালাম। মানে তুই যদি মেশিন হোস, আমি হচ্ছি সেই এনভায়রনমেন্ট, আমার ওয়ার্ড হচ্ছে সেই পারসেপশন, যার থ্রুতে এই এই যে দাদা যে ভিডিও ক্যামেরাটা করে রেখেছে, এটা হচ্ছে এজেন্ট, এইগুলো হচ্ছে এজেন্ট, এগুলোর থ্রুতে চোখ দিয়ে, তোর চোখটা হচ্ছে এজেন্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এগুলোর থ্রুতে তোকে আমি একটা কনসেপ্ট বোঝালাম। এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা স্ট্রিক্ট থিওরি সাবজেক্ট। এখন মনে হচ্ছে থিওরির সাবজেক্ট আর? এবার বল দেখি, এআই থিওরি না এআই লজিক? এআই কিসে চলে, থিওরিতে চলে না লজিকে চলে? শুনি দেখি একটু কি বিষয়, তোদের কনসেপ্ট কিরকম এসছে? লজিক, এক্স্যাক্টলি। তো চলো এআই এর একটু বাউন্ডারি পড়ে নি। মানে যে হিস্ট্রিটা আছে না, কে কবে বলেছিল, সেখানে গল্প হলো ছোট্ট করে, 40-এর মধ্যে কমপ্লিট করলে হবে তো? বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সেই কনসেপ্টটা যেটার থ্রুতে মেশিন লার্নিং কাজ করে। তুমি যদি এআই পড়ো আর এমএল না পড়ো, এআই পড়াটা বৃথা। এআই পড়াটা বৃথা কেন? এই বোর্ডটার মধ্যে আমি লিখছি, ধর লিখলাম এআই, কথাটা লিখলাম, আমি লিখলাম ম্যাথ। বলতে পারবি এই যে টাস্কটা করলাম এর মধ্যে মেশিন লার্নিং কোনটা, এআই কোনটা? এই যে টাস্কটা করলাম, আমি তো লিখলাম একটা টাস্ক করলাম, কোনটা মেশিন লার্নিং কোনটা এআই বলতে পারবি আমাকে? মাইক অন করে বল দেখি, শুনি একটু কিরকম কনসেপ্ট ডেভেলপ করতে পেরেছি। আমি যদি এই টাস্কটা করলাম, আমি এআই লিখলাম, ম্যাথ লিখলাম, ধর এখানে আমি আর একটা লিখলাম, ধর কম্পিউটার লিখলাম, বলতে পারবি এআই কোনটা এর মধ্যে? কোনটা এআই কোনটা এমএল? বল বল, চেষ্টা কর, ভুল হবে, আরে ভুল হলেই তো তবে শিখতে পারবি, চেষ্টা কর। এটা এআই, এটা বলতে কোনটা? এটা বলতে কোনটা? রিয়াক্ট করছিস না তোরা, তাড়াতাড়ি বল। লেখার কাজটা এআই, আর মেশিন লার্নিং কোনটা? এবার একটা কনসেপ্ট দূর করে দিই, মানে একটা একটা যেটা শিখছি, হয়েছে অনেকটা হয়েছে, আমি তো লজিকটা বুঝতে পেরেছি। যেটা শিখছি দাদা সেটা মেশিন লার্নিং, আর যেটা লিখছো সেটা এআই। একটু ভুল হলো, একটু ভুল হলো। এই লেখাটার উদ্দেশ্য হচ্ছে তোদেরকে দেখানো, এই লেখাটার উদ্দেশ্য হচ্ছে তোদেরকে ভিজিবল করানো, যে বাবা দেখ এটা হলুদ, এটা বক্স। এই যে ভিজিবল করাবো, এই উদ্দেশ্যটা হচ্ছে এআই। আর মেশিন লার্নিং কোনটা? আমি যেই হাতটাকে এরকম ঘোরালাম, ডান দিকে ঘোরালাম, মাঝখানে লিখলাম, আই লিখলাম, এটা লিখলাম, আমার হাতের মুভমেন্টটা সেরকমই চলছে যেভাবে আমাকে শেখানো হয়েছিল এভাবে আই লিখতে হয়। ওই যেটা শেখানো হয়েছিল যে এইভাবে আইটা লিখবো, আমার হাতটা কিরকম নড়বে, আমি এরকম হাত চালাচ্ছি, আই লেখা পড়ছে না, আমি এরকম হাত চালালাম, এম লেখা পড়ছে না, এম মানে এই তুলতে হবে, এই নিয়ে যেতে হবে, এই নিয়ে যেতে হবে, এখানে নামাতে হবে। ফলে আমাকে একটা প্যাটার্ন ছোটবেলা থেকে বাবা মা শিখিয়ে দিয়েছে, টিচাররা শিখিয়ে দিয়েছে, যেটা শিখিয়েছে সেটা হচ্ছে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম। আর যেটা আউটপুট দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে মেশিন লার্নিং এর আউটপুট। দাদা এআই কোনটা? এআই হচ্ছে সেই সাবজেক্টটার নাম, ইংলিশ পড়েছিলাম, ওই পড়াটা এআই। বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যেটা পড়ছো, তুমি ইংলিশ লেখা শিখছো, এটা এআই। ইংলিশটা লিখছো মেশিন লার্নিং এর অ্যালগরিদমের থ্রুতে। বলো এআই কাকে বলে, বুঝতে পেরেছো? দেখো এবার, দেখো এবার একটা জিনিস দেখো, বোঝো। এআই হচ্ছে কোর থিওরি। এআই এর সাথে একটা সাবজেক্ট পড়ে যার নাম হচ্ছে সফট কম্পিউটিং। সফট কম্পিউটিং মানে হচ্ছে আমার পুরোপুরি লজিক, পুরো লজিক, ফাজি লজিক, প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক, এগুলো দিয়ে সফট কম্পিউটিং তৈরি করা হয়েছে। এআই এর সাপোর্ট হচ্ছে সফট কম্পিউটিং, এটা হচ্ছে পিওর থিওরি, এটা হচ্ছে থিওরি।
মেশিন লার্নিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি, এগুলো হচ্ছে আমার প্র্যাকটিক্যাল বা এগুলো হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন। এআই এর থিওরি স্যাটিসফাই হবে যদি মেশিন লার্নিং এর অ্যালগরিদম লাগাই, এআই এর থিওরি স্যাটিসফাই হবে যদি ডিপ লার্নিং এর অ্যালগরিদম লাগাই। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ যে অ্যালগরিদম গুলো পড়ানো হয় ওগুলো হচ্ছে এআই এর প্র্যাকটিক্যাল রূপ। এআই বলে দেবে এইভাবে কারেন্ট যায়, কিন্তু কারেন্টটা নিয়ে যাওয়ার জন্য যে তারটা লাগবে সেটা হচ্ছে এনএলপি আর ডিপ লার্নিং, মেশিন লার্নিং। ফলে আমি মুখ থেকে কথা বার করছি, এই কনসেপ্টটা আমার ব্রেন শুধু বলে দিচ্ছে ভাই এটা বল, কিন্তু এই যে এখানে যে ভোকাল কর্ড আছে, যে ভেতরে 5টা বাকযন্ত্র আছে, তার থ্রুতে যে প্রোডাকশনটা মানে যে কন্টেন্টটা বেরোচ্ছে সেটা মেশিন লার্নিং, ওটা প্র্যাকটিক্যাল, তাই এআই থিওরি। এবার প্রবলেম কোথায়? মাথায় বসে গেছে দাদা থিওরি মানে তো মুখস্থ করতে হবে, ব্যাস তুমি এআই মুখস্থ করতে যাবে, ভয়ঙ্কর বিপদ। কেন? তুমি যতক্ষণ না এই মেশিন লার্নিং এর কনসেপ্ট বুঝছো, যতক্ষণ না ডিপ লার্নিং বুঝছো, তোমার মনে হবে যে দাদা এআই তো ভালো লাগলো না। এক্স্যাক্টলি, আমি যখন এআই পড়েছিলাম, এআই দেখো এআই এর একটা বই আছে, বিখ্যাত বই, সেটা হচ্ছে সম্ভবত রিচ অ্যান্ড নাইট, আমি বইটার নাম যদি খুব ভুল না করি, নাইট লাস্টে আছে, রিচ অ্যান্ড নাইট। বইটা কিনতে পারিস, সরি কিনে লাভ নেই, কারণ বইটা একবার কোন একটা লাইব্রেরি থেকে গিয়ে কেউ কলেজে গিয়ে একবার বইটা তুলে দেখি, সবুজ কালারের বই। যদি বইটার মধ্যে কোনো ডায়াগ্রাম দেখতে পাস, যদি বইটার মধ্যে কোনো থিওরি ছাড়া কিচ্ছু দেখতে পাস, আমাকে এসে বলিস। কি করেছে? আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম ওটাকে গল্পের আকারে লিখে দিয়েছে। এবার তুই পড়তে গিয়ে তোর মনে হলো ভাই কি বাজে সাবজেক্ট, আমি পড়বো না। এই হচ্ছে প্রবলেম। আমি যখন তোকে গল্প বলে শোনাচ্ছি, আমি যখন তোকে ইউটিউবের ভিডিও দেখাচ্ছি, তোর মনে হচ্ছে বাহ হেভি লাগছে তো, দাদা আড্ডা মারছে, এটাই যখন তুই বইতে পড়তে যাবি তোর মনে হবে এ বাবা এটা তো থিওরি দিয়ে আমার সব শেষ হয়ে গেল, আমি পড়বো কোথায়, এখান থেকে অ্যান্সার দেবো কোথায়? ওই জন্য ক্লাস করতে বলছে, যাতে আমি তোকে বোঝাতে পারি সাবজেক্টটাকে। আমি এটা বোঝানোর পর যখন আমি ডেফিনেশনটা দেবো না, তোর পড়তে ইচ্ছা করবে না। কেন জানিস? এতবার ডিসকাশন হলো ডেফিনেশনটা, তোর মাথায় বসে গেছে ডেফিনেশনটা। ক্লিয়ার হয়েছে? ফলে এগুলো হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। এবার আসি আর একটা মেইন জিনিসে, যেখানে তোদের খুব ইউজ করা হয়, তোদের মানে ম্যাথ অনার্স বা ম্যাথের যারা লোকজন আছে তাদের খুব কাজে লাগে। কি জিনিস? ডেটা। কে কে আছে এর মধ্যে? ডেটা সায়েন্স আছে, বিগ ডেটা আছে, আর ডেটা ওয়্যারহাউজিং বা ডেটা মাইনিং আছে। এরকম করে ডেটা রিলেটেড যা টার্ম, তাদের কাজ কি বলতো? তাদের কাজ হচ্ছে ডেটা, মানে এই যে এনভায়রনমেন্ট থেকে পারসেপশন উঠছে আমার কাছে, ওই যে আমি এখান থেকে একটা রেডিয়েশন পাঠালাম, বাচ্চা মেয়েটার গায়ে লেগে আমার কাছে ফিরে আসলো, এই যে যাওয়া এবং আসা, এটা একটা ওয়েভ ফর্মে হবে। ওয়েভ মানে তার একটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশন থাকবে মানে তোকে একটা প্রোগ্রাম করতে হবে, ওটাকে ডেটা বলে। ওই ডেটাটা ফিল্টার করায় ডেটা সায়েন্স, বিগ ডেটা, ডেটা মাইনিং, ডেটা ওয়্যারহাউজিং, ডেটা রিলেটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুয়েল, মানে গাড়ি চালাতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে তেল, ওই তেলটা হচ্ছে ডেটা। গাড়ি চলছে, হ্যাঁ হ্যাঁ সরি সরি বাবা, রাসেল নরভিক, রাসেল নরভিক তুমি যদি পড়ো না, রাসেল নরভিকের কাছে কোনো বই নেই, কিন্তু তুই যদি পড়িস আমি কনফার্ম অনার্স কেটে যাবে, কেউ বাঁচাতে পারবে না তোর অনার্স। কারণ বলি, রাসেল নরভিক তাদের পড়া উচিত যাদের ইন্ডিয়ান রাইটার পড়া হয়ে গেছে। আর একটা কথা বলি, তোদের নামেই এআই দিয়েছে, তোদের এআই এর নামে এআই সম্পর্কে অ্যাওয়ারনেস দিয়ে দিয়েছে। তার মানে এআই বলে যে টপিকটা আছে তার মধ্যে তুই মেশিন লার্নিং পড়বি, ডিপ লার্নিং পড়বি, ডেটা সায়েন্সের কনসেপ্ট পড়বি, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন পড়বি। রাসেল নরভিকের সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে সার্চ, হিউরিস্টিক সার্চ, আর তোর এক্সাক্ট মনে পড়ছে না, একটা টার্ম আছে হিউরিস্টিক সার্চ, এ স্টার অ্যালগরিদম, এ ও স্টার অ্যালগরিদম, তোর এবি অ্যালগরিদম, তারপর তোর গেমিং, গেম বিল্ডিং, এই সমস্ত জিনিস দিয়ে এই বইগুলো তৈরি। এইগুলো হচ্ছে টিপিক্যাল রাসেল নরভিক, রিচ অ্যান্ড নাইট, এগুলো হচ্ছে টিপিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বই। এগুলো যারা বিটেক বা এমসিএ করছে তাদের এআই এর জন্য এটা, তোদের জন্য বাবা এটা না। তোদের জন্য আমি যে নোটটা দেবো সেই নোটটা পড়বি। বল
ডেটা মাইনিং বলতে, হ্যাঁ এই তো, এবার তোমাদের এই টার্মটা খুব পছন্দ হয়েছে, কারণ তোমরা মাইনিং মানে অনেক কিছু বোঝো। মাইনিং মানে তোমরা, আচ্ছা সত্যি কথা বলবি, কি নাম তোর? দেবদ্যুতি মণ্ডল, তাই তো? নাম ঠিক উচ্চারণ করেছি তো? বিগ ডেটা মানে বলছি, মাইনিং মানে কি বুঝলি? ক্রিপ্টো মাইনিং এর কথা ভাবলি? ক্রিপ্টো মাইনিং এর কথা ভাবলি কি সেইভাবে বললি, নাকি জানতেই চাইছি ডেটা মাইনিং কি? আমি কোল মাইনিং ভাবলাম। এক্স্যাক্টলি, কোল মাইনিং এ হচ্ছে, এখানে কোল মাইনিং এ চলছে। কোল মাইনিং মানে কি? প্রকৃতিতে আছে, সিম্পল কথা, পাহাড়ের তলায় হোক, মাটির তলায় হোক, জঙ্গলের তলায় হোক, যেমন সম্ভবত মধ্যপ্রদেশে একটা বড়সড় এলাকার জঙ্গল কেটে ফেলা হয়েছে খুব রিসেন্ট, কোল মাইন করা হবে বলে। তো ওখানে ভেতরে কোল আছে। এবার আমি একটা কথা বলি, এই যে আমি এতগুলো কথা বলছি, দাদার কাছে ধরলাম প্রতিদিন 5টা করে ক্লাস হয়। মন দিয়ে শুনবি, মাইনিং ক্লিয়ার করে দিচ্ছি। 5টা করে ক্লাস হয়, 7 দিনে টোটাল 35টা ক্লাস হয়। মাসে টোটাল যদি তুই 30 দিয়ে গুণ করিস, তাহলে 3 35 105 1050 হয়। ও 4 সপ্তাহ, সরি সরি সরি, অঙ্কের অবস্থা খুব খারাপ আমার। 4 দিয়ে গুণ করলে 140টা হয়। তো বাবা এই 140টা ভিডিও রেকর্ড 2 ঘন্টা 1.5 ঘন্টা করে দাদার ল্যাপটপে বা তার হার্ড ড্রাইভে স্টোর করা আছে। ওগুলোকে কি হিসেবে দেখায়? জিবিতে টিবিতে দেখাবে তো নাকি? জিবি কেবি এমবি এগুলো তো দেখাবে তো, হ্যাঁ কি না? ওগুলো হচ্ছে ডেটা। তুই যেটা কোল ভাবছিস, এটা হচ্ছে সেই কোলটা। এই ভিডিও রেকর্ডিং গুলো হচ্ছে সেই কোলটা। তো কোল তো এনেই উনুনে ঢুকিয়ে দেওয়া হয় না, কোলকে ফিল্টার করতে হয়। ডেটা মাইনিং হচ্ছে টু ফিল্টার ডেটা ফ্রম র ডেটা। ডেটা মাইনিং হচ্ছে সেই সাবজেক্টটা যেখানে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম ব্যবহার করে, কারণ এগুলো সব মেশিন লার্নিং এ যাবে, মেশিন লার্নিং এর অ্যালগোরিদমটার অনুযায়ী ডেটাটাকে অপটিমাইজ করার জন্য র ডেটা, প্রচুর এরর আছে, প্রচুর কিছু আছে, সেখান থেকে ডেটাকে ফিল্টার করে প্রপার ওয়েতে দাদা সুন্দর করে এডিট করে সমস্ত এদিক ওদিক কথাবার্তা, এই ছোট্ট 1 মিনিটের ক্লিপিংস চলে গেল কিছু বাদ দিয়ে, সুন্দর করে সাজিয়ে তোকে প্রেজেন্ট করলো ডেটা মাইনিং। ডেটা মাইনিং ইজ দ্য সাপোর্ট সাবজেক্ট অফ ডেটা সায়েন্স। এই বিগ ডেটা মানে হচ্ছে, ধর তোর বাড়িতে একটা জলের বোতল আছে, বা তুই অ্যামাজন থেকে অর্ডার করলি একটা ওই তোর তামার বোতল যেগুলো তোর কিনতে পারিস। তুই আমাকে একটা কথা বলতো, পুরো ভারতবর্ষের এত লোক যখন ওই বোতলটা অর্ডার করবে, 1% যদি অর্ডার করে, ভারতবর্ষের 1% মানে হচ্ছে বাবা 1.4 করোড়। তুই কটা শূন্য আছে বুঝতে পারবি না, এতটা অ্যামাউন্ট হয়। তাহলে 1 কোটি বোতল রাখা কোথায় হবে? তোর বাড়িতে, তোর গোডাউনে, তোর বিল্ডিং এ না, বড় বড় ডেটা সেন্টারে, ডেটা সেন্টার বলছি, বড় বড় ওয়্যার হাউসে। ঠিক তোরা যদি ডানকুনির দিকে যাস, দেখবি তোর ওই ডানকুনি থেকে সোজা টুয়ার্ডস ওই হাওড়ার দিকে যেতে থাকবি, দেখতে পাবি দুপাশে ফ্লিপকার্ট, ব্লু ডার্ট, অ্যামাজন বা অন্যান্য কোম্পানির, বিগ বাজার, বাজার কলকাতার বড় বড় বিল্ডিং বানানো আছে। বিল্ডিংও না, ওই টিনের একটা বড় ঘর বানানো আছে, তার মধ্যে সমস্ত কিছু ওই জিনিসপত্র, বোতল, তোর জামা, ব্যাগ সব এসে জড়ো হয়েছে, ওখান থেকে ছোট ছোট পারে ভাঙে। ফলে আমি এটাকে যদি একটা আমার 2 টিবির, এটাকে যদি আমি একটা 2 টিবির হার্ড ডিস্ক ধরি, এটাকে যদি আমি 2 টিবির হার্ড ডিস্ক ধরি, দাদা কি করছে? প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বিগ ডেটা। বিগ ডেটা হচ্ছে সেই সাবজেক্টটা যেখানে ডেটা ওয়্যার হাউসিং কে কন্ট্রোল করা হবে। বিগ ডেটা হচ্ছে সেই সাবজেক্টটা যেখানে ডেটা ওয়্যার হাউসিং কে কন্ট্রোল করা হবে, প্রচুর পরিমাণ ডেটাকে কন্ট্রোল করা হবে। বোঝা গেছে এগুলো কেন ফুয়েল, এগুলো কেন গাড়ির ইঞ্জিন, আর এগুলো কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? তাহলে আমি যদি একটু ক্লিয়ারলি বলি, এই সাদা কালারের যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে তেল, পেট্রোল, ডিজেল, যার দ্বারা গাড়ি চলবে। আর এই যে গ্রিন কালারের যেগুলো লিখেছি এগুলো গাড়ির ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে হয়, স্টিয়ারিং, এগুলো গাড়ির স্টিয়ারিং। আর এআই হচ্ছে সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা যার জন্য গাড়ির ভেতরে কম্বাসনের গাড়ি চলছে। ক্লিয়ার হয়েছে সবার? মানে অনেক বড় ভলিউমের ডেটা স্টোর করা হচ্ছে, ভেরি গুড, অনেক বড় ভলিউমের ডেটা।
গুগলের ডেটা সেন্টার, মাইক্রোসফটের ডেটা সেন্টার, গিয়ে সার্চ করিস তো আজকে মাইক্রোসফটের ডেটা সেন্টার, বুঝতে পারবি ওরা কি করেছে। ওরা বড় বড় ডেটা মানে বড় বড় হার্ড ডিস্ক বা এসএসডি কে অনেক বড় পাইপের মধ্যে সিল করে সমুদ্রের তলায় ফেলে দিয়েছে। ওগুলো আসলে এক একটা কম্পিউটার, ওগুলোর মধ্যে ডেটা স্টোর করার জন্য হিউজ পরিমাণ কম্পিউটারের প্রসেসিং দরকার পড়ে। সেগুলোকে ওরা ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে সমুদ্রের তলায় ফেলে দিয়েছে। কেন জানিস? অত কম্পিউটার চললে যে পরিমাণ হিট তৈরি হবে, সেই হিটকে কুল করার জন্য যে পরিমাণ কুলিং এনভায়রনমেন্ট লাগবে, ওই টাকায় কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সিম্পল ন্যাচারাল কুলিং, সমুদ্রের তলায় ফেলে দাও। সার্চ করিস দেখতে পাবি, ইউটিউবে সার্চ করলে এই বিষয়গুলো সার্চ করবি, ইন্টারেস্ট বাড়বে, দেখবি অনেক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তাহলে আমার এই পুরো সিনারিওটা বোঝা গেছে এআই এর। কোনো কোশ্চেন আছে? আমি এতক্ষণে ডেফিনেশন ক্লিয়ার করলাম, বুঝতে পারছিস? 1 ঘন্টার ক্লাসে ডেফিনেশন ক্লিয়ার হচ্ছে। বল বাবা, বুঝতে পেরেছিস এই টপিকগুলো পুরো? যদি কারো কোনো কোশ্চেন থাকে ইমিডিয়েটলি আমাকে বল যে দাদা এটা বুঝতে পারলাম না, আর একবার বলো। তো বিষয় হচ্ছে এই হচ্ছে আমার এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের ব্যাপার। এইবার একটা কথা বলি আমি, এআই প্রথমে যেদিনকে টার্ম করা হয়েছিল 1951-এ, আমি বেশি বলবো না এই বিষয়ে, একটা ছোট্ট কথা বলবো। 1951-এ স্যার অ্যালেন টিউরিং প্রথম একটা কথা বলে, ক্যান মেশিন থিঙ্ক? এই কোশ্চেনটা উনি প্রথম করে, একদম প্রথমে 1951-এ করে। আমি একটা সিনেমার নাম বলছি, সিনেমাটা সবাই দেখবি, নাম হচ্ছে দ্য ইমিটেশন গেম। দ্য ইমিটেশন গেম। বেনেডিক্ট কাম্বারব্যাচ মানে হচ্ছেন যিনি ডক্টর স্ট্রেঞ্জ করেছেন, উনি এই সিনেমাটা করেছেন। উনি স্যার অ্যালেন টিউরিং এর রোলে অভিনয় করেছে। সিনেমাটা হচ্ছে একটা মেশিনকে নিয়ে, এনিগমা, মেশিনটার নাম এনিগমা। এত সুন্দর একটা কনসেপ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে 1943, 1942 এই সময়কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জার্মানি আর ইংল্যান্ডের মধ্যে মারামারি হচ্ছে। হিটলারের ব্রেন তো অসাধারণ একটা ব্রেন, মানে ভিলেন ঠিক আছে, বাট যেটার ব্রেন ভালো তার ব্রেন প্রশংসা করতে হবে। হিটলার ভয়ঙ্কর বাজে লোক, কিন্তু ব্রেন হিসেবে ব্রিলিয়েন্ট ব্রেন, আর বিশাল ডিসিপ্লিন লোকটা ছিল। তো পড়িস কখন হিটলার সম্বন্ধেও পড়িস, শিখতে পারবি যে ক্রিমিনাল মাইন্ড কি করে কাজ করে। তো উনি কি করতেন, উনি জার্মান ভাষায় জাহাজগুলোকে বলতো, জার্মান ভাষায় জাহাজগুলোতে নিজের মেসেজ পাস করতো। তো এবার যদি জিওগ্রাফি দেখিস, জার্মানির সাথে ইংল্যান্ডের মাঝে সমুদ্র আছে। এবার যে সমুদ্রটা অ্যাটাক হচ্ছে ইংল্যান্ডে যদি কোনো জার্মান জাহাজ ঢুকে পড়ে, সেই জার্মান জাহাজের মধ্যে জার্মানিতে কোনো কিছু রিসিভ হচ্ছে, সেই মেশিনটার নাম ছিল এনিগমা। ওখানে কি হতো, ওখানে জার্মান ভাষায় যে মেসেজগুলো ঢুকছে, ব্রিটিশ মেজর জেনারেল স্যার অ্যালেন টিউরিংকে বলেছিল যে তোমাকে আমি 7 দিন বা 8 দিনের টাইম দিয়েছিল, তুমি একটা মেশিন বানাও যে মেশিনটা এই জার্মানের কথাগুলোকে ইংলিশে বলে দেবে। সিনেমাটা দেখিস, অসাধারণ সিনেমা। যদিও বা সিনেমাটা লাস্টের দিকে গিয়ে একটু পার্সোনাল লাইফ নিয়ে ফোকাস করছে অ্যালেন টিউরিং এ। বলে দিই, এই ভদ্রলোক যদি বেঁচে থাকতেন, কম্পিউটার আরো তাড়াতাড়ি ফার্স্ট জেনারেশন আসতো। এনাকে মেডিসিন দিয়ে মেরে ফেলা হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের থ্রুতে। তার পেছনে কারণ, ওটা সিনেমাটা দেখলে বুঝতে পারবি, আমি এখানে কিছু বলবো না। অসাধারণ সিনেমা, দেখতে পারিস। তো অ্যালেন টিউরিং প্রথম এই মেশিনটা বানায় যে জার্মান ভাষার কোনো মেসেজকে ইংলিশে কনভার্ট করে নেবে। স্টার্টিং অফ এআই, এটা 1942 ছিল। উনি এই মেশিনটাকে পরবর্তী সময় আপডেট করতে করতে 51-এ প্রথম একটা টার্ম ইউজ করলো যে ক্যান মেশিন থিঙ্ক। দিস ইজ দ্য স্টার্টিং অফ মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে 1955-এ ডার্টমাউথ কনফারেন্স হয়েছিল, ঠিক আছে? ডার্টমাউথ কলেজে, নিউ হ্যাম্পশায়ারের ডার্টমাউথ কলেজে, ডার্টমাউথ কনফারেন্স বলে ওটাকে। কারা কারা ছিল জানিস? খুব ইম্পর্টেন্ট কম্পিউটার সায়েন্সের লোকজন ছিল, যারা ফ্লিপ ফ্লপ আবিষ্কার করেছিল, জেকে ফ্লিপ ফ্লপ, জেরম কিলবি, উনি ছিলেন এই 5 জন কনফারেন্সের একজন মেম্বার। সেখানে আমি এক্স্যাক্টলি ফার্স্ট টাইটেলটা ভুলে গেছি, ম্যাকাথি ছিল একজন, ম্যাকাথি বলে একজন সায়েন্টিস্ট ছিল, জন ম্যাকাথি সম্ভবত, টার্মটা আমি নোটে দিয়ে দেবো, এক্স্যাক্ট মনে নেই আমার, হালকা হালকা মনে আছে।
উনি প্রথম এই টার্মটা উচ্চারণ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং উনি প্রথম পেপার পাবলিশ করেন ওদের ওই 5 জনের গ্রুপটা, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিস্তরে ডিসকাস করা হয়। এবং সেখানে অ্যালেন টিউরিং এর বানানো টিউরিং মেশিন হচ্ছে ধরা হয় বিশ্বের প্রথম মেশিন যার মধ্যে এবিলিটি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কাজ করা। সো দিস ইজ অ্যালেন টিউরিং এর বানানো টিউরিং মেশিন 1942। সেখান থেকে 1951-তে স্যার কোশ্চেন করলেন ক্যান মেশিন থিঙ্ক, পেপার পাবলিশ হয়েছিল। সেই পেপার নিয়ে ম্যাকাতে, জন ম্যাকাতে, সম্ভবত জন ম্যাকাতে আর 5 জনের টিম ডার্টমাউথ কনফারেন্সে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা উচ্চারণ করলো, পেপার পাবলিশ হলো। তারপর থেকে অনেক দিন স্তব্ধ ছিল। তারপর থেকে 1980-85 পর থেকে অ্যাকচুয়ালি এর ডেভেলপমেন্ট হয়েছে। মানে সত্যি কথা বলতে কম্পিউটার, মডার্ন কম্পিউটারের আগে 1951-তে তো মডার্ন কম্পিউটার নয়, মডার্ন কম্পিউটার 1954-তে ENIAC 2, মডার্ন কম্পিউটারের নাম হচ্ছে ENIAC 2, বেল ল্যাবরেটরিজে তৈরি হয়েছিল ENIAC 2 1954-তে। এবং এই 54-তে আর একটা জিনিস তৈরি হয়েছিল, বিশ্বের প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নাম হচ্ছে ফোরট্রান। যারা পুরনো সিলেবাসে পড়েছে তারা ফোরট্রানকে থার্ড ইয়ারে পড়া হতো, সি এর সাথে অর থাকতো ফোরট্রানের। ওই হচ্ছে 1954-এ প্রথম কম্পিউটার, কিন্তু এআই এর সূচনা কিন্তু 1951-এ হয়েছিল। পরে অনেকটা গ্যাপ হয়ে গেছে, এবং আফটার দ্যাট আমার এআই ডেভেলপ করেছে 1980-90-এর পরে। 2000 সালে ঢুকে এআই হিউজ তৈরি হয়, তাই ওই সেপারেশনগুলো আসে। মানে এই সেটআপটা তৈরি হয় 2010-11 সাল থেকে, লাস্ট 10-12 বছরে এই ডায়াগ্রামটা তৈরি হয়। আসলে এআই আজ থেকে প্রায় 70-75 বছর আগে তৈরি করা একটা টার্ম। এআই এর ইন্ট্রোডাকশন ডেফিনেশন ক্লিয়ার হয়েছে, এআই এর ইন্ট্রোডাকশন ডেফিনেশন ক্লিয়ার হয়েছে। কোনো কোয়ারিজ আছে? এরপরে যে টপিকটা পড়বে সেটার নাম হচ্ছে এআই এর, এই যে ডেফিনেশন অফ এআই, হিস্টোরিক্যাল ওভারভিউ অ্যান্ড কি মাইলস্টোন। আমি কিছুটা বললাম, নেক্সট ক্লাসে পুরো এটা শেষ করে দেবো, আর যদি পসিবল হয় এটাও শেষ করে দেবো। ফলে লজিক্যালি নেক্সট ক্লাসে আমার এই ইউনিটটা, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। স্যার হিউম্যানয়েডের ব্যাপারে কিছু বলুন। বাবা আজকে বলবো না, হিউম্যানয়েড খুব সুন্দর টার্ম, থ্যাংক ইউ এত সুন্দর টার্ম বলার জন্য। আমার মনে হয় তুই ইন্টারেস্ট পেয়েছিস। হিউম্যানয়েডের ব্যাপারে অবশ্যই নেক্সট দিন বলবো। নেক্সট দিন আরডিনো আর হিউম্যানয়েড এই দুটো বিষয় অবশ্যই বলবো। আপাতত ক্লাসটা এখানে রাখছি, টাইম ক্রস করে গেছে আমার। তো যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সরাসরি এই ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করিস। আর এখন কি কোনো প্রবলেম আছে? যা যা বললাম এখন অবধি আমি 2 মিনিট দিলাম, তার মধ্যে আমাকে বল যে কোনো প্রবলেম থাকলে আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। কাইন্ডলি একটু রেসপন্স কর, যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে বল। নেই তো কোনো কোয়ারিজ? স্টপ করি এখানে। হ্যাঁ, টিউরিং টেস্ট বলে টার্ম আছে, ওই অ্যালেন টিউরিংই প্রপোজাল দেয় টিউরিং টেস্টে। টার্ম আছে, নোটে সব দেখতে পাবি, সব বোঝাবো আমি। আজকে আমি ইন্ট্রোডাকশন দিলাম। আজকে যে প্রশ্নটা আমি করলাম, ডেফিনেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো কোশ্চেন আছে? এআই কি বুঝতে কোনো সমস্যা আছে? যদি না থাকে না বলে দে, মিটিং লেফট করছি আমি এই মুহূর্তে। তাড়াতাড়ি একটু রেসপন্স করো, বাবা ক্লাসটা শেষ করবো।